জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো। কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। আসসালামু আলাইকুম, আমি রিমা যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতেই সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মাশাআল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমার আমড়া গাছে কিন্তু অনেক ফুল এসেছে। এখন যদি সূর্যি মামা একটু ভালোবাসা দেয় তাহলে কিন্তু এই ফুলগুলো ফলে পরিণত হবে। তো আজকে খুব সকাল থেকে ব্লগটি শুরু করেছি। সকাল ৫টার দিকে আপনাদের ভাই আর আমি ছাদে এসেছিলাম গাছের যত্ন নেওয়ার জন্য। আর এখন যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ৬টার দিকে। তো সূর্যি মামা এখনও ঘুম থেকে ওঠেনি, কারণ আকাশটা একটু মেঘলা ছিল এই জন্য। তো ভাবলাম মামা ঘুম থেকে ওঠার আগে চারিপাশটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। আর মামা যখন ঘুম থেকে ওঠে তারপরে কিন্তু ছাদে এসে আমার পক্ষে কোনো কাজ করা সম্ভব হয় না। তো যাই হোক, বাড়ির সামনের কিছুটা অংশ তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে ড্রাগন গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার সিঁড়িঘরের ছাদের উপরে লাগানো। আর এরা হচ্ছে মাদার গাছ। পরবর্তীতে এই গাছ থেকে অনেক চারা আমি তৈরি করেছি এবং সেইগুলো নিচের ছাদে লাগিয়েছি। তো বাড়ির পেছনের পাশটা একটু এখন আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার ভালোবাসার আপু ভাইয়ারা যদি সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সঙ্গেই থাকেন তাহলে কোথাও কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লাগবে। তো প্লিজ সেই ভালো লাগা থেকে একটা লাইক অবশ্যই আমাকে দিয়ে যাবেন। তো এই যে দেখুন, প্রতিদিন সকালে ছাদে এসে কি কাজ করি, এই ড্রাগন গাছের মাচাগুলো তৈরি করি। আসলে একদিন কিন্তু ছাদে অতটা সময় দেওয়া সম্ভব হয় না। খুব সকালেই আপনাদের ভাইয়াকে আবার দোকানে চলে যেতে হয়। ভেবেছিলাম যে সব কাজ কমপ্লিট করে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। ঝড়ে তো আমার গাছগুলোর অনেক ক্ষতি করে দিয়েছিল, আর আল্লাহ পাকের রহমতে আমার গাছগুলো কিন্তু ভালো হয়ে গেছে। এখন একটু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। ড্রাগন ফুলটা এখনও ফুটে রয়েছে, কারণ সূর্যি মামা তো এখনও আসেনি। আর মৌমাছি এত সুন্দর করে মধু খাচ্ছিল, তো ভাবলাম একটু ক্যাপচার করে রাখি, আমার ভালোবাসার আপু ভাইদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এর মধ্যে কিন্তু অনেকটা সময় চলে গেছে। আমিও ছাদ থেকে নিচে এসেছি, আর সকালের নাস্তাটা আমরা কমপ্লিট করে তারা বাবা ছিল তো যে যার গন্তব্যস্থানে চলে গেছে। আর এটা হচ্ছে আমার বৃহস্পতিবারের ব্লগ। বাবুর তো বৃহস্পতিবার ক্লাস হয়ে তারপরে স্কুল বন্ধ দিয়েছে। তো সকালের নাস্তাটা কমপ্লিট করার পরে আমি ফ্রিজের লাইনটা অফ করে রেখেছি, কারণ আজকে ফ্রিজটা পরিষ্কার করব। মোটামুটি আকারে কিন্তু ঈদের সকল প্রস্তুতি আমার শেষ হয়েছে। ফ্রিজটা পরিষ্কার করতেই শুধু বাকি ছিল একটা ফ্রিজ পরিষ্কার করব, কারণ ডিপ ফ্রিজটা তো আমি কিনেছি এখনও 1 মাস হয়নি। তার জন্য আমাকে একটা ফ্রিজ পরিষ্কারই করতে হবে। তো ওই দিক থেকে মনে হলো যে একটু শান্তি পেলাম। আর গতকালকে রাতে আমি কিচেনটা একটু পরিষ্কার করে রেখেছি। ওইভাবে কিচেনটা কিন্তু নোংরা হয় না, কারণ আমি যখনই রান্না করি তখনই কিন্তু সব কিছু একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। এজন্য কিন্তু খুব কম মানে কষ্ট কম হয় আমার কাজগুলো করতে। সময়ের কাজটা সময় করলে কিন্তু আমি দেখেছি যে কাজগুলো করতে খুবই কষ্ট কম হয়। তো যাই হোক, এর মধ্যে কিন্তু এই যে আমার ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এক ঝলক একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর গতকাল রাতে আমি কিচেনটা কেন পরিষ্কার করেছি, দিনে কাজ করতে গেলে দেখি আমার অনেকটা গরম লাগে, আর রাতে যখন কাজ করি মনে হয় যে আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে, কাজ করে একটু শান্তি পাই। এই জন্যে কিন্তু আমি রাতে কিচেনটা একটু পরিষ্কার করে রেখেছিলাম। আর কিচেনের যে আর্টিফিশিয়াল লতাটা থাকে সেটাও কিন্তু আমি পরিষ্কার করেছিলাম। তো ওটা আজকে একটু আমি আবার জায়গা মতন গুছিয়ে নিব। আর এই যে বেডে যে কুশন বালিশগুলো আমি রাখি সেগুলোরও কভারগুলো পরিষ্কার করেছিলাম। তো সব কিছু এক এক করে গুছিয়ে নিচ্ছি, আর ওই যে আপনাদের সাথে বকবক করেই যাচ্ছি। তো আমি এই কাজগুলো করে নিচ্ছি, আর ওদিকে তো ফ্রিজের বরফটা খুব সুন্দরভাবেই গলে গিয়েছে। অফ ক্যামেরায় আমি ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করে নিব। ওইভাবে আর ফ্রিজ পরিষ্কার করাটা আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করছি না, যেহেতু 2 মাস পর পর আমি ফ্রিজ পরিষ্কার করি, এই জন্য কিন্তু বেশি একটা ময়লাও হয় না আর ফ্রিজে বেশি একটা বরফও হয় না। তো যাই হোক, এখন একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি। গতকাল রাতে যখন আমি কিচেনটা পরিষ্কার করছিলাম, তো আপনাদের ভাইয়া বাড়িতে এসে দেখছে আমি কিচেন পরিষ্কার করছি। তো আমার কষ্ট দেখে সে বলছে, আরে তুমি ঘেমে কী অবস্থা, তোমার কষ্ট তো আমি আর সহ্য করতে পারছি না, আমার বুকের ভিতরটা এত ব্যথা করছে। তো আমি তাকে বলছি, বুকের ভিতর যদি এতই ব্যথা করে তাহলে আসো আমার সঙ্গে এসে একটু কাজ করো। তখন সে আবার ওখান থেকে চলে এসেছে।
কিছুটা সময় পরে আবার গিয়েছে, যে আমাকে বলছে যে তুমি তো একটা কাজ করতে পারো, আমাকে কি তুমি চোখে দেখছো না? আমার মাধ্যমেই তুমি তো একটা নতুন কাজের লোক আনতে পারো। তুমি শুধু চেয়ারের পরে বসে হুকুম করবে, মানে পায়ের পরে পা তুলে আসে সব কাজ করবে সংসারের। মানে সে কি বলতে চাচ্ছে আপনারা কি বুঝতে পারছেন? আমার কষ্ট দেখে তার বুকের ভিতরটা ভেঙে চলে যাচ্ছে। এই জন্য সে বলছে যে তার মাধ্যমে আর একটা নতুন লোক নিয়ে আসতে। তো আমি একটু পরে আপনাদের সাথে বলছি পরবর্তীতে আপনাদের ভাইয়ের সাথে আমার কি হয়েছে। তো এই যে দেখুন আমি কিন্তু মানে পুরো ফ্রিজটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এক ঝলক একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো বেশি একটা কষ্ট আমার হয়েছিল না ফ্রিজ পরিষ্কার করতে, খুব দ্রুতই ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ বেশি একটা নোংরাও হয়েছিল না। তো সবসময় যদি একটু পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু কোনো কাজ করতে অতটা কষ্ট হয় না। তো তারপর আপনাদের ভাইয়াকে আমি বলছি যে শোনো, এই পাগলিকে খেপিও না, কারণ আমরা মেয়েরা কাজ করতে করতে শহীদ হয়ে যাব, তারপরেও কিন্তু স্বামীর ভাগ কাউকে দিব না। তো যখন একটু সিরিয়াসভাবে আমি কথা বলছিলাম তখন আপনাদের ভাই আমার মাথার পরে হাত রেখে বলছে, আরে পাগলি মাথাটা ঠান্ডা করো। আমি তো একটু দেখছিলাম এই গরমে কাজ করছো, তোমার মাথাটা কতটা গরম আর কতটা ঠান্ডা আছে এটা একটু যাচাই করছিলাম। তো আমিও তাকে বললাম, আরে পাগলা, যাচাই করতে যে এমন কথা বলো না যে পাগলির মাথা আরও গরম হয়ে যায়। আর এই পাগলি যদি খেপে যায় তাহলে কিন্তু পাগলার অবস্থা খারাপ হয়ে যাবে, এটাও তুমি একটু মনে রেখো। তো তারপর দুজনে তো অনেক খুনসুটি করলাম, মজা করলাম, আর আপনাদের ভাইও কিন্তু টুকটাক আমাকে একটু একটু কাজে সাহায্য করছিল, দেখছিল যে অনেকটা রাত হয়ে যাচ্ছিল, তো এই জন্য সেও কিন্তু কম বেশি আমাকে একটু সাহায্য করছিল। তো যাই হোক, অনেকেই কিন্তু বিশেষ করে আপনাদের ভাইয়ার বন্ধুরা বলে আমরা নাকি একটা কার্টুন পরিবার, কারণ আপনাদের ভাইয়ার আমার সম্পর্কটা দেখে খুবই মানে বন্ধুর মতন একটা সম্পর্ক আমাদের। স্বামী স্ত্রীর শ্রদ্ধা ভালোবাসা তো আছে, সেই সাথে কিন্তু সে আমার সবচেয়ে কাছের মানুষ এবং আমার সবচেয়ে ভালো বন্ধু। আমার সব কথা কিন্তু আমি তার সাথেই শেয়ার করতে পারি একদম নির্দ্বিধায়। আমি কিন্তু আমার কখনো কোনো কথা অন্য কারোর সাথে শেয়ার করি না, আমার সব কথাই কিন্তু আমি তার সাথে শেয়ার করি, আর সেও কিন্তু সেম একই অবস্থা। তো আল্লাহর কাছে বলি, আল্লাহ সবসময় আমাদের দুজনকে এভাবেই হাসি খুশি এবং ভালো রেখো। তো কিচেনের জানালার আর্টিফিশিয়াল লতাটা আবার জায়গা মতন গুছিয়ে নিয়ে তারপর তো দুপুরে রান্নাটা শুরু করেছি, আর ওই লতাটা গতকাল রাতেই আমি কিন্তু পরিষ্কার করে রেখেছিলাম। তো আজকে দুপুরে রান্না করছি উস্তে ভাজি, পুঁটি মাছ ভাজি করব, আর এটা হচ্ছে সাগরের কঙ্কন মাছ, আমরা তো কঙ্কন মাছ বলি, জায়গা ভেদে কিন্তু এই মাছের নামটা আবার আলাদা হতে পারে। তো অন্য অঞ্চলে যে কী নামে ডাকে সেটা আমি বলতে পারলাম না, আমরা তো কঙ্কন মাছ বলি, চিনি কঙ্কন মাছ বলি এটাকে আমরা। আর এই মাছটা বেগুন দিয়ে রান্না করলেও মজা লাগে, এবং ভুনা করলে তো কোনো কথাই নেই, এত মজা লাগে। তো আমার বাবু এটা ভুনা খেতেই বেশি পছন্দ করে, তাই আজকে ভুনা করব। তো ওইভাবে কিন্তু আর কোনো রান্নার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব না। উস্তে ভাজিতে হয়ে গেছে, তারপরে আমি পুঁটি মাছটা ভাজি শুরু করেছি, আর প্রত্যেকটা পুঁটি মাছের পেটে এত ডিম রয়েছে, আর ডিমওয়ালা পুঁটি মাছগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এই যে উস্তে ভাজিটা এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আমার গত ব্লগে অনেক দিদিরা আপুরা আমার পরিবারে এসেছেন, আমি এত মানে কি বলবো, এত এত ভালোবাসা দিয়েছেন আমাকে, আর আমার উপরে আপনারা বিশ্বাস রাখতে পারেন, আমি কিন্তু কখনো কারোর ভিডিও এক সেকেন্ডের জন্য টেনে দেখি না, মানে ফুল ভিডিও ওয়াচ করি। তো একসাথে তো আমি আপনাদের সবার পরিবারে যেতে পারবো না, আপনারা আমার পরে একটু ভরসা রাখবেন, আমি আস্তে আস্তে আপনাদের সবার পরিবারে চলে যাব, এবং সব সময় কিন্তু আপনারা আমাকে পাশে পাবেন, এটা আমি কিন্তু সব সময় বলে থাকি। আমাকে যে একটু ভালোবাসা দেয় তাকে কিন্তু আমি অনেকটা ভালোবাসা দিই। তো অফ ক্যামেরায় আমি মাছ ভুনাটা করে নিয়েছি, আর এখন এই যে বাটিতে তুলে নিচ্ছি। এখন একটা দিদিভাইয়ের কমেন্টসের কথা বলছি, অনুশ্রী হোম লাইফ থেকে দিদিভাই গত ব্লগে আমাকে বলেছে, তুমি তো ঈদের শুকনো বাজারগুলো গুছিয়ে নিলে, আমাদের তো ঈদের দাওয়াত দিলে না। তো আমি দিদিভাইকে ছোট্ট করে জানিয়েছিলাম, দিদিভাই সামনে আর একটা ব্লগ আসবে আমার ঈদের আগে, সেই ব্লগে আমি তোমাদের সবাইকে ঈদের দাওয়াত দিব। তো এই যে আজকে কিন্তু আমি আমার ইউটিউব পরিবারের সকল আপু ভাইয়া দিদিভাইদেরকে ঈদের দাওয়াত দিচ্ছি, তোমরা সবাই আমার ঈদের দাওয়াতটা গ্রহণ করো। তো দিদিভাই আমি কিন্তু তোমাদের সবাইকে ঈদের দাওয়াত দিয়েছি, তুমি যদি আমার আজকের ব্লগটি দেখে থাকো তাহলে তো জানতে পারবে। আর একটা কথা বলছি, আমি কিন্তু সব সময় সবার ভিডিও দেখে বড় আকারে বিস্তারিত কমেন্টস করতে পারবো না, সব সময় কিন্তু বড় করে কমেন্টস করা সম্ভব না, কারণ অনেক ভালোবাসার আপু ভাইদের ভিডিও দেখতে হয়, সেই সাথে কিন্তু নিজের ভিডিও তৈরি করতে হয়, আবার আমাদের সবার কিন্তু একটা নিজস্ব ব্যক্তিগত জীবনও আছে। তো যদি কোনো কিছু ভুল বলি প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর দুপুরে রান্নার পর কিন্তু ক্যামেরাটা অন করা সম্ভব হয়নি, ঈদের সময় অনেক ব্যস্ত থাকতে হয়। এখন সন্ধ্যার পর চিকেনের সেই ব্রেড বলগুলো ভেজে নিয়েছি, রোল ভেজে নিয়েছি, মা ছেলে নাস্তা করছি। আর আজকে আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। ওভারঅল ভিডিওটি কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্টসে জানাবেন। আর আমি যদি সুস্থ থাকি ঈদ ব্লগ নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।